বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীত কিন্তু এসে গেছে, আর শীত মানেই বেড়ানোর মরশুম। বেড়ানো কিন্তু কেবলমাত্র শহর থেকে দূরে বেশ কয়েকদিনের জন্য গিয়ে ঘোরা শুধু নয়, আমরা কিন্তু আমাদের ঘরের থেকেও কিছুটা দূরে গিয়ে আমাদের আশেপাশের জায়গাগুলো যেগুলো আমরা এখনো দেখে উঠতে পারিনি, আমরা সেখানে যেতে পারি এবং সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি। তেমনি আজ আমরা এসেছি বর্ধমানে। বর্ধমানে কিন্তু অনেক ঐতিহাসিক জায়গা আছে। আমরা একদিনের জন্য এসেছি, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সামনে সেগুলো তুলে ধরার। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি না করে ব্লগটা শুরু করি। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব 102 কিলোমিটার। বর্ধমানে মেন লাইন এবং কর্ড লাইন দুদিক দিয়েই আসা যায়। মেন লাইন দিয়ে গেলে 2.5 ঘন্টা মতো সময় লাগে, সেক্ষেত্রে কর্ডে 2 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। শীতের এক কুয়াশা মাখা ভোরে আমরা গ্রাম বাংলার শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। এই বর্ধমান শহরে অনেক দ্রষ্টব্য রয়েছে, যার বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তবে সব কিছু কিন্তু একদিনে দেখে ওঠা অসম্ভব, এর জন্যে অন্ততপক্ষে 2 দিন সময় লাগবে। বর্ধমান নামটির উৎপত্তি প্রসঙ্গে বিভিন্ন মত প্রচলিত আছে। কোনো কোনো মতে জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নামেই এই শহরের নামকরণ হয়েছে। আবার অনেকেই মনে করেন এই জনপদটির বর্ধিষ্ণুতার কারণে একে বর্ধমান নামে অভিহিত করা হয়েছে। একাধিক প্রাচীন সংস্কৃত, বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থে বর্ধমান শহরের নাম উল্লিখিত আছে। মুঘল আমলে এই শহরের নাম ছিল শরীফাবাদ। প্রায় 11:15টায় আমরা বর্ধমান রেল স্টেশনে এসে পৌঁছেছি। এই বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ ভারতের দ্বিতীয় দীর্ঘতম ওভারব্রিজ হিসেবে পরিচিত। আমরা এসকেলেটরে উঠে স্টেশনের ওভারব্রিজ পার হয়ে বাইরে চলে এলাম। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই শহরের যোগদানের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বর্তমানে এই বর্ধমান পশ্চিমবঙ্গের একটি উন্নয়নশীল বাণিজ্য কেন্দ্র। স্টেশনের বাইরে অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে। আমরা সেখান থেকেই একটা টোটো সারাদিনের জন্য সেদিন বুক করলাম। এরা মোট 5 থেকে 6টা স্পট দেখাবে, অবশ্য একদিনে এর থেকে বেশি দেখাও সম্ভব নয়। আমরা দরদস্তুর করে যেই টোটোটা বুক করলাম তার চালক শেরু। ছেলেটি ভীষণ ভদ্র এবং সবকটা স্পট আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখালো। আমি ওর কন্ট্যাক্ট নম্বরটা ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেব। আপনারা যদি কখনো আসেন তাহলে ওর টোটোতে চেপে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন। একটা দিনের জন্য এরা 700 থেকে 800 টাকা নেয়। টোটোতে করে আমরা প্রথমে গেলাম সর্বমঙ্গলা মন্দিরে। এটি একটি শক্তিপীঠ। কথিত আছে এখানে দেবীর নাভি পড়েছিল। আমরা মন্দিরে এসে পৌঁছেছি। আমাদের ইচ্ছে আজ আমরা এখানেই ভোগ খাবো। ভোগের জন্য কুপন সংগ্রহ করতে হয়। কুপনের মূল্য জনপ্রতি 50 টাকা। কিন্তু 10:30টাতে মন্দিরের কাউন্টার বন্ধ হয়ে গেছে। তবে মন্দিরের বাইরে পুজোর সামগ্রী যেখান থেকে নেওয়া হয় সেই বেশ কিছু দোকানে কুপন পাওয়া যায়, তবে অবশ্যই কিন্তু শর্ত সাপেক্ষে। সেখান থেকে আপনাকে পুজোর ডালা নিতে হবে। আমরা বাসুদেব মিষ্টান্ন ভাণ্ডার থেকে পুজোর ডালা এবং কুপন সংগ্রহ করলাম। দোকানের মালিক পতিতপাবন বাবুর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিলাম। আপনারা যদি এখানে ভোগ খেতে চান তাহলে তাকে ফোন করে দিলে উনি কুপন সংগ্রহ করে রেখে দেবেন। এই সর্বমঙ্গলা মন্দির নিয়ে একটি গল্প প্রচলিত আছে। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরেই শামুক গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়।
তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কিন্তু কোনো ক্ষতি হয়নি। সেই রাতেই স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মাহাতাব এই টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের দুটো প্রবেশদ্বার রয়েছে, তার মধ্যে যেটি পূব দিকে অবস্থিত সেটি পুরনো। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে প্রধান প্রবেশদ্বার। প্রধান প্রবেশদ্বারের সামনে রয়েছে দুটো শিব মন্দির, তার একটির নাম চন্দ্রেশ্বর এবং অপরটির নাম ইন্দ্রেশ্বর। বর্ধমানের রাজা চিত্রসেন রায়ের 2 রানী এই দুটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সর্বমঙ্গলা মন্দিরের সামনে আরও 3টি উত্তরমুখী শিব মন্দির রয়েছে, যার নাম রামেশ্বর, কমলেশ্বর এবং মিত্রেশ্বর। মন্দিরগুলির গায়ে রয়েছে অপূর্ব টেরাকোটার কাজ। এখানে 2টি শিবলিঙ্গ শ্বেতপাথরের হলেও মিত্রেশ্বর কালো পাথরের তৈরি। এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের অষ্টভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিণী। মা সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় 1000 বছরের পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। জনশ্রুতি আছে দেবীর কাছে যে যা প্রার্থনা করেন তাই নাকি পূরণ হয়। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পুজো এবং ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মাহাতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। এই মন্দিরের পুজো প্রায় 350 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরে একটি নাট মন্দির রয়েছে। এখানে নানা রকম অনুষ্ঠান যেমন বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি সুসম্পন্ন হয়। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আগে বলি হতো, তবে বর্তমানে বলি প্রথা নিষিদ্ধ হয়ে গেছে। মায়ের মন্দির রোজ সকাল 6টায় খোলা হয়। পুজো হয় দুপুর 12টা পর্যন্ত। ভক্তদের অন্নভোগ খাওয়া হয়ে গেলে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। ফের বিকেল 4টের সময় এই মন্দির খোলা হয়, বন্ধ হয় রাত 8টার সময়। সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে আমরা গেলাম বর্ধমান রাজবাড়ি দেখতে। বর্ধমান রাজবাড়ি আগে ছিল শহরের কাঞ্চননগর এলাকায়। সেখানেই থাকতেন রাজপরিবারের সদস্যরা, সেখান থেকেই চলত শাসন কার্য। বর্ধমানের এই রাজবাড়ি থেকে মহাতাব চাঁদ, আফতাব চাঁদ, বিজয় চাঁদ ও উদয় চাঁদ এই 4 রাজা রাজত্ব পরিচালনা করেছেন। 1952 সালে জওহরলাল নেহেরুর সরকার জমিদারি উচ্ছেদ আইন আনেন। তার ফলে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে। বিশাল রাজত্ব সরকারের হাতে চলে যায়। বর্তমানে এই রাজবাড়ির বিভিন্ন অংশে প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয়, উইমেন্স কলেজ ইত্যাদি রয়েছে। আর রয়েছে একটি মিউজিয়াম, যেখানে 9th সেঞ্চুরি থেকে 10th সেঞ্চুরির বহু পুরনো মূর্তি রাখা রয়েছে। আর রয়েছে লর্ড কার্জনের এক বিশাল মূর্তি। এই মিউজিয়ামে ফটোগ্রাফি নিষিদ্ধ। বর্ধমান রাজবাড়ি দেখার পরে আমরা মোটামুটি 1টার সময় চলে এলাম সর্বমঙ্গলা মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। অপূর্ব সেই ভোগের আয়োজন। পোলাও, ভাজা, ভাত, ডাল, 2 রকম তরকারি, আমড়ার চাটনি এবং পায়েস। সেখানে খাওয়া দাওয়া করে আমরা বর্ধমানেশ্বর শিব মন্দির দেখতে গেলাম। এত বড় শিবলিঙ্গ রাজ্যে আর কোথাও আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইতিহাসবিদেরা বলছেন এই বৃহৎ শিবলিঙ্গ প্রায় 1500 বছরেরও বেশি প্রাচীন।
এমনকি কনিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন। এই শিবলিঙ্গের দর্শন পেতে হলে আপনাকে একবার অন্তত বর্ধমান শহরে আসতে হবে। 1972 সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল। শ্রমিকেরা যখন শাবল গাঁইতি দিয়ে মাটি কাটছিলেন, সেই সময় তারা একটা শব্দ শুনতে পান। সেই শব্দ ছিল কোনো পাথরের উপরে আঘাত করলে যেমন হয় ঠিক সেই রকম। এরপর তারা মাটি খুঁড়ে এক বিশালাকার শিবলিঙ্গ উদ্ধার করেন, যার উচ্চতা প্রায় 6 ফুটেরও বেশি এবং ওজন 13 টনের বেশি। তার ব্যাস প্রায় 6 ফুট এবং গৌরীপট্টের পরিধি প্রায় 18 ফুট। এরপর ক্রেনের সাহায্যে সেই শিবলিঙ্গ উদ্ধার করা হয়। দুধ এবং গঙ্গাজল দিয়ে নিত্য পুজো করা হলেও শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসের আবির্ভাব তিথিতে এখানে মেলা বসে। স্থানীয় বাসিন্দারা একে মোটা শিবও বলেন। বর্ধমানেশ্বর শিব মন্দির দেখে আমরা চলে গেলাম কঙ্কালেশ্বরী কালী মন্দির দেখতে। প্রায় 3.5 কিলোমিটার দূরের এই মন্দিরটি NH-34 দিয়ে যেতে হয়। 15 মিনিট মতো সময় লাগে। আমরা কাঞ্চননগর তোরণদ্বার দিয়ে প্রবেশ করলাম। কাঞ্চননগরের ছুরিকাচি খুব প্রসিদ্ধ। এখন অবশ্য কাঞ্চননগরের পরিচিতির সঙ্গে আঁকড়ে রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। এই মন্দির এবং মন্দিরে পূজিত হওয়া কঙ্কালেশ্বরী দেবীকে নিয়ে নানান কাহিনী আজও লোকের মুখে মুখে ঘোরে। জনশ্রুতি রয়েছে বাংলার 1320 সালে বর্ধমানে ভয়ঙ্কর বন্যা হয় এবং সেই বন্যায় ভেসে মায়ের পাথর মূর্তি উল্টোভাবে এখানকার নদীতে এসে পড়ে। উল্টোভাবে পড়ে থাকার জন্য কেউ বুঝতে পারেননি পাথরটি আসলে দেবী মায়ের মূর্তি। ওই পাথর মূর্তির ওপরেই কাপড় কাচতেন স্থানীয় রজকেরা। এইভাবে চলতে থাকার পরে বাংলায় 1323 সালে আষাঢ় মাসে হঠাৎ ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে পাথরের মূর্তিটি উল্টে গেলে মায়ের রূপ সবার নজরে আসে। খবর পেয়ে তৎকালীন বর্ধমানের মহারাজা ওই স্থানে উপস্থিত হন এবং মূর্তিটি উদ্ধার করেন। দেবী মায়ের ভয়ঙ্কর চামুণ্ডা রূপ দেখে তিনিও বিস্মিত হন। তারপর ওই বছরেরই আষাঢ় মাসের উল্টো রথের দিন দেবী মায়ের পাথর মূর্তিটি এনে তিনি কাঞ্চননগরের মন্দিরে প্রতিষ্ঠা করেন। প্রাচীনত্বের বিচারে কঙ্কালেশ্বরী দেবী মূর্তিটি খুবই প্রাচীন বলে মনে করা হয়। 5টা কালী মূর্তির সঙ্গে এই মূর্তির কিন্তু কোনো সাদৃশ্য নেই। প্রায় 1.8 মিটার উচ্চতার কালো পাথরের কঙ্কাল রূপিণী অষ্টভুজা চামুণ্ডা মূর্তির পদতলে শায়িত রয়েছে মহাদেব। এক ঝলক দেখলে মনে হবে শায়িত শিবের নাভি থেকে দেবীর সৃষ্টি হয়েছে। কঙ্কালসার এই মূর্তিতে মানবদেহের শিরা, উপশিরা, ধমনী এসবই নিখুঁতভাবে খোদাই করা রয়েছে। মূর্তির গলায় রয়েছে নরমুণ্ডের মালা। মূর্তির উপরের ডান দিকে রয়েছে হস্তিমুণ্ড আর মূর্তির বাম দিকে নগ্ন নারী মূর্তি এবং মূর্তির নিচের ডান দিকে রয়েছে উলঙ্গ পুরুষের কাঁধে শবদেহ। কারুর মতে মূর্তিটি বৌদ্ধ যুগের, আবার কারুর মতে মূর্তিটি পাল যুগের। কঙ্কালেশ্বরী কালী মায়ের এই মন্দিরটিও যথেষ্ট নজরকাড়া। দক্ষিণমুখী মন্দিরের সামনের দেওয়ালে টেরাকোটার শিল্পশৈলী শোভাবর্ধন করেছে। এখানকার ট্রাস্টি বোর্ড মন্দিরের দেখভাল ও পুজোর যাবতীয় দায় দায়িত্ব সামলায়। কার্তিকের অমাবস্যায় মহা ধুমধাম করে পুজো হয় কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। এদিন নানা পদের ভোগ রান্না করে দেবীকে নিবেদন করা হয়। হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে দেবীকে এখানে পুজো দিতে আসেন। এখানেও ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে। জনপ্রতি টিকিট মূল্য 10 টাকা। আমরা এখানেও ভোগ প্রসাদ গ্রহণ করলাম। মন্দিরটা বেশ বড় এবং পরিচ্ছন্ন। খুব ভালোভাবে এর রক্ষণাবেক্ষণ করা হয়। মন্দিরে এক বিশাল সরোবর রয়েছে এবং এখানে বসার ব্যবস্থাও রয়েছে।
শুনলাম এখানে আগামী 15ই ডিসেম্বর প্রায় 150টি গণবিবাহ সুসম্পন্ন হবে। নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য সাইকেল, সেলাই মেশিন ইত্যাদি কিনে রাখা রয়েছে। এখানে নবনীর নামে একটি বিশেষ উন্নত মানের বৃদ্ধাশ্রমও রয়েছে। কঙ্কালেশ্বরী মায়ের মন্দির দেখার পরে এবার আমরা যাব বর্ধমানের 108 শিব মন্দির দেখতে। সারা বিশ্ব তথা ভারতবর্ষে যদি 108টি শিব মন্দিরের খোঁজ করা হয়, তাহলে আশ্চর্যজনকভাবে এই দুটি আমাদের রাজ্যের বর্ধমান জেলায় পাওয়া যাবে। এই দুটি মন্দিরের নির্মাণের সঙ্গে বর্ধমান রাজবাড়ি যুক্ত ছিলেন। মন্দির দুটির মধ্যে একটি অবস্থিত বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে এবং অপরটি বর্ধমান শহরের কাছেই নবাবহাটে। বর্ধমানের নবাবহাটে প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিষ্ণুকুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মহারানী বিষ্ণুকুমারী বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস আছে। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা গিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির করে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই 108 শিব মন্দির গড়ে তোলেন তিনি। মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরেকটি মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল এবং তাদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল। মন্দিরটি অপূর্ব সুন্দর। গুণী শিল্পীদের তৈরি এখানে হরগৌরীর নানান মূর্তি রয়েছে। এখানে 108টি ঘণ্টা রয়েছে। মন্দিরের কেন্দ্রে একটি বিশাল জলাশয় রয়েছে এবং তারই চারদিক ঘিরে এই মন্দির গড়ে উঠেছে। মন্দিরে একটি নাট মন্দির রয়েছে। একশো 8 শিব মন্দিরে অনেকক্ষণ কাটিয়ে আমরা স্টেশনে রওনা করলাম। তবে বর্ধমানে এসেছেন আর সীতাভোগ মিহিদানা খাবেন না তা কখনো হয়? এখানে প্রচুর দোকান রয়েছে, তার মধ্যে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার এবং রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডার অন্যতম। আজ সারাটা দিন খুব ভালো কাটল। বিকেল 5টায় আমাদের ট্রেন। এই শহরে আরও অনেক কিছু দেখার আছে, তবে আগেই বলেছি সব কিছু একদিনে দেখা কখনোই সম্ভব নয়। তাই আরেকবার এখানে আসার অঙ্গীকার করে আমরা বাড়ি ফিরে চললাম। আবার পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।